1948 সালের 10 ডিসেম্বর যে মানবাধিকার কথা আমরা শুনে আসছি, তার বহু আগে, প্রায় 1500 বছর আগে আমাদের যে মদিনা সনদ দিয়েছিলেন, যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তার উপরে বিশ্বের কোনো উৎকৃষ্ট মানবাধিকার দলিল রচিত হয়েছে বলে আমি বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দ যেই গৌরব গাথায় পুরো সমাজকে রাজা রামমোহনের ব্রাহ্ম সমাজ করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা জানি, তাদের যে অবদান শ্রী রামকৃষ্ণ পরমহংস শুরু করে, যে বিশাল বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়ে আমরা কি পেয়েছি? এই মানবকে মানবের আসীন করা, অর্থাৎ মানুষকে মানুষের মর্যাদায় সমাসীন করার অর্থে হচ্ছে মানবাধিকার। সে কবে বহুকাল আগে কবি কালিদাস বলেছিলেন, শুনেন মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। এর চেয়ে বড় মানবাধিকার হতে পারে? জাতিকবি নজরুল বলছেন, গাই সামনের গান, মানুষের চেয়ে নয় কিছু বড়, নয় কিছু মূল্য। মানুষই সর্বকিছু। আল্লাহ পাক আমাদের ঘোষণা দিচ্ছে পবিত্র কোরআনে, আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টি সারা জীব। আজকে আমরা যে কথাগুলো বলছি, মানুষের ক্রেতা, মানুষের বিক্রেতা, মানুষের শোষক, মানুষ শোষিত, মানুষের নির্যাতনকারী, মানুষ নির্যাতন সহনীয়। অর্থাৎ প্রত্যেকটা কিছু মানুষকে কেন্দ্র করে হচ্ছে। তাহলে আমরা যদি নিজেকে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আপনি আমাদের অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন হতে পারবেন। আমি একটা হাদিস বলে, এটা আমি বলছি, অনেক কিছু ইসলামিক বিষয়ে আমাদের হয়তো জানা উচিত, অনেকে জানেন। আমার রসুলের কাছে এক সময় এক সাহাবী, এক মানুষ গিয়েছিলেন তার ছেলেকে নিয়ে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা চিনি বেশি খায়, তাকে একটু চিনি কম খেতে বলে। তো রাসূলুল্লাহ মাথায় হাত দিয়ে চিন্তা করলেন, কি বলবো? বললেন, অনেকক্ষণ পরে বললেন, আপনারা আগামী সপ্তাহে আসেন। অনেক দূর থেকে সে লোক তার সন্তানকে নিয়ে আসছেন। রাসূলুল্লাহর সামনে এসে আবার সপ্তাহখানেক করে বসলেন। তো রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত সপ্তাহে এসেছিলাম, আমার ছেলে চিনি বেশি খায়, তাকে কম খাওয়ার জন্য একটু আপনার থেকে পরামর্শ নেওয়া, আপনার আদেশ পাওয়ার জন্য। তো রাসূলুল্লাহ বললেন, আপনারা এসছেন? তো ছেলেকে বলেছেন, বাবা তুমি চিনি কম খেয়ে। তখন ওই লোকটা একটু খেপে গেল, বললো যে, ইয়া রাসূলুল্লাহ, এই সামান্য কথাটুকু আপনি গত সপ্তাহে বলে দিতে পারতেন, আমাকে এত দূর থেকে এত কষ্ট করে আবার আসতে হয়েছে, তাহলে আমি এই বিষয়টা আমি তো বুঝতে পারছি না। তো রাসূলুল্লাহ নিজে বললেন, দেখো বাবা, গত সপ্তাহে তুমি যখন এসেছিলে তখন আমি চিনি বেশি খেতাম, আমি নিজে চিনি বেশি খেয়ে অপরকে কিভাবে বলি তুমি চিনি কম খেও? আমি পুরো সপ্তাহ ব্যাপী চিনি কম খাওয়া অভ্যাস করেছি। গতকাল চিনি কম খেয়েছি, আজকে আমি চিনি খাচ্ছি না। তাহলে আজকে আমি চিনি খাচ্ছি না যেখানে, সেখানে আমি বলতে পারবো যে বাবা তুমি চিনি কম। এইভাবেই প্রতিটি জীবন দর্শনকে যারা ধারণ করতে পেরেছেন, তারাই হচ্ছেন মহামানব। এবং সেই মহামানব জীবন চরিত্রে হচ্ছে মানবাধিকারের একটা বিশাল সনদ। আমরা যদি দেখি প্রত্যেকটা মহৎ মানুষের জীবন কাহিনীগুলো, জীবন চরিত্রগুলো, জীবন আদর্শগুলো যে আমরা নিজের জীবনের প্রতিফলনের চেষ্টা করি, তাহলে কেউ কাউকে আর বলতে হবে না মানবাধিকারের বিষয়টাকে। তা আপনারা যে কর্মযোগ্যগুলো করছেন, অবশ্যই সেটি প্রশংসার দাবিদার। অত্যন্ত চমৎকার কতগুলো অসাধারণ কাজ আপনারা করছেন। তো দেশে, আমার দেশে এখানে জনগণ আছেন, দেখুন বিদেশে কিন্তু নাসিব ভাই বলছেন, আল্লাহ আমাকে প্রচুর জায়গায় সুযোগ করে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, জাপান বলেন, ইংল্যান্ড আমি পড়াশোনা করেছি, জাপানে পিএইচডি করেছি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমি পূর্বের ভিজিটিং প্রফেসর ছিলাম, ক্যালিফোর্নিয়া প্রজেক্ট বিশ্বের নম্বর 1 নম্বর সব জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আমি 5 বার অর্জন করেছি। এমন কোনো মাজার নেই যে আল্লাহ আমাকে এগিয়ে যাননি। আবার হিন্দুদের এমন কোনো মন্দির নেই বড়, সেখানে আমি যাইনি, বা বুদ্ধিস্টের মন্দির বড়, সবগুলো আমি গিয়েছি।
তো আমি যেগুলো অবলম্বন করেছি যেমন উপলব্ধি হয়েছে, আসলে মূলত বিষয়টা হচ্ছে যখন আমাদের বিদায় হচ্ছে রসুলবাগ বলেছিলেন ইয়া আইয়ুহান নাস, ওনার শব্দটি থেকে ইয়া আইয়ুহান নাস, উনি বললেন হে মুসলিম, উনি বললেন না হে আরবি, হে বাঙালি, ইংলিশ বলছেন না, উনি বলছেন ইয়া আইয়ুহান নাস, বলছেন কি হে বিশ্ব মানবকুল, সমগ্র বিশ্ববাসীকে সম্বোধন করেছে। তার মানে হচ্ছে ওনার কাছে কোনো মানুষ, প্রত্যেকে আল্লাহর বান্দা। আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, ঈশ্বর বিশ্বাস করি, ভগবান বলি, প্রত্যেকে এক এবং অদ্বিতীয়। কারণ আমরা প্রত্যেকেই ওই একজন সৃষ্টিকর্তার সৃষ্ট কর্ম। তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, প্রত্যেকে আমরা পারস্পরিক বন্ধনে অটুট, আমরা প্রত্যেকের ভাই, প্রত্যেকের ভাই এবং বোন। কেউ কোনো কোনো অবস্থা আমরা কেউ মা হচ্ছি, কেউ বোন হচ্ছি, কেউ মেয়ে হচ্ছি, আবার পিতা সন্তান বা অনেক কিছু আমাদের এগুলো বলে কেন আমাদের যে একটি এই বিনিময়, চিন্তা চেতনার বিনিময়, সেগুলো শুরু হয় পরিবার থেকে। আপনারা অনেকেই আজকে বোঝার বন্ধু বলছেন, মাধ্যমের কথা বলছেন, দেখুন এই বিষয়ে আমার প্রচুর লেখালেখি আছে। বাংলাদেশের চট্টগ্রামের 3টি পত্রিকায় প্রতি সপ্তাহে আমার লেখা দেখবেন। ঢাকায় জনকণ্ঠে প্রতি শনিবার, আমার প্রতি নির্দেশ আছে প্রত্যেকে, প্রতি শনিবার জনকণ্ঠে, সমকালে, যুগান্তর, কালেকণ্ঠে, এগুলো আমার প্রতি সপ্তাহে 2 সপ্তাহের মধ্যে আমার লেখা থাকবেই। তো যে বিষয়গুলো লিখি সে বিষয়গুলোতে এই সমসাময়িক সব বিষয়গুলো দেখেন। গতকাল শনিবার, পরশু শনিবারে আমার যে লেখাটাই ছিল এই তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ মানে কি? একদিন আমরা বলতো হিজরা। দেখুন এই হিজরার সম্প্রদায় আমি দীর্ঘ গবেষণা করেছি। হরিজনগুলো কে? আপনারা তো অনেকেই জানেন না। হরি হচ্ছে ঈশ্বর, জন হচ্ছে মানুষ। এটা মহাত্মা গান্ধী, আমরা যাদেরকে ম্যাথর বলি, ঘেন্না করি, যারা পুরো শহরটি তারা পরিষ্কার না করে, একদিনও আমরা শহরে বসবাস করতে পারবো না। তারা যদি একদিনও আমাদের ময়লা পরিষ্কার না করে, আমরা দুর্গন্ধের কারণে সবাই এমনিতেই পরিবেশের মারা যাবো। কিন্তু যারা সবচেয়ে পবিত্র কাজটা করছে তাদেরকে আমরা কিন্তু চায়ের দোকানেও ঢুকতে দিচ্ছে না, ভাঙ্গা কাপে চা দিচ্ছি, ঘর তো ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আমরা মানবাধিকার কথা কার জন্য বলছি, কিসের জন্য বলছি? আপনি দেখুন যারা অস্পৃশ্য আমরা চলছে, হিজরা সম্প্রদায়ের কাহিনী শুনলে আপনারা কাঁদবেন। কারণ হিজরাগুলো হচ্ছে এমন সম্ভ্রান্ত পরিবারের জন্ম, আমার মতো কোনো পরিবারের জন্ম বা নাসিবের মতো বা সংসারের মতো, প্রত্যেকে অত্যন্ত উঁচু মার্গের সম্ভ্রান্ত পরিবারের অধিকাংশ হিজরাদের জন্ম। কিন্তু ছোটকালে তাদের যে অসংলগ্ন অর্থাৎ অস্বাভাবিক একটি অঙ্গের জন্য তারা পরিবারে নিগৃহীত হচ্ছে। তারা যখন বেড়ে উঠছে তাকে পরিবার এমনভাবে তাকে বর্ষনা করছে, এমনভাবে তার প্রতি আচরণ করছে যে মনে হচ্ছে সে পরিবার যেটা আবর্জনা, একটা বিশাল কলঙ্ক, স্টিগমা। এবং পরিবারের সদস্য তাকে এমনভাবে আচরণ করছে যেন সে নিজের থেকে চলে যায়। এবং পরিবার তাকে শুধু অনেক সময় নির্বাসিত করছে না, তাকে বাধ্য করছে সে ঘর ছেড়ে যেন চলে যায়। কোথায়? অনেক সময় পরিবার তাকে বিভিন্ন হিজরা পল্লীতে গিয়ে দিয়ে আসে। আপনি হিজরাদের সাথে কথা বলুন, ওদের কাছে ওদের বাবা মার জিজ্ঞেস করুন, ওদের বাবা মার কথা জিজ্ঞেস করুন, কারা কোন পরিবারে এখন বসবাস করছে। দেখুন হয়তো এমনও পরিবার আছে যেগুলো রাষ্ট্রের বা বাংলাদেশের অনেক সম্ভ্রান্ত, বিত্তশালী, অনেক ধরনের উঁচু মার্গের অবস্থান আছে, কিন্তু তারা লজ্জা। এই লজ্জাটা কিছু শুধু বাংলাদেশে বা উন্নত বিষয়টা হচ্ছে, উন্নত বিষয় কি হচ্ছে, সেখানে সন্তান বা কন্যা জন্মগ্রহণ করছে, কোনো অসম্পূর্ণ কিছু হলেই সঙ্গে সঙ্গে তারা একটা প্রলয় করা হচ্ছে, তারা অপারেশন করে সেটাকে তারা লিঙ্গের পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ মানুষকে মানুষের মর্যাদা তারা সমাসীন করছে। আর আজকে আমরা যেগুলো করছি, এই যে বললাম যে হরিজন, এটা মহাত্মা গান্ধী কেন দিয়েছিলেন? এই ম্যাথরদেরকে যাতে ঘৃণা করা না হয়, বলেছেন তারা মানুষ, তারা ঈশ্বরের মানুষ, ভগবান বিষ্ণুর সন্তান, তাদেরকে তোমরা অবহেলা করতে পারবে না। এটা মহাত্মা গান্ধী এই হরিজন শব্দটা দিয়েছিলেন যাতে ম্যাথরদেরকে ঘৃণা করা হয়। দেখুন আজকে আমাদের চট্টগ্রাম শহরে ম্যাথর আছে 4টা কর্মী। ম্যাথরটা কোন থাকতে পারে? হিজড়ারা কোনো বাসায় থাকতে পারে? পারে না। কোনো বাসায় ঢুকতে পারে? পারে না। কোনো চায়ের দোকানে ঢুকতে পারে? পারে না।
এই যে আমাদের মেধা প্রক্রিয়া আছে, চারটা কলেজ চট্টগ্রাম, ঢাকাতে 13টা, যেগুলো আমি 30 বছর গবেষণা করেছি, এবং আমার গবেষণার যে বই সেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে। গত এলাকায় সেটা আমার লেখা আছে। আমি এই কথাটা এই জন্য বলছি যে এই যে আজকের মুক্তির মহানায়ক স্বাধীন বাংলাদেশ স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য তরায়ান বঙ্গকন্যা শেখ হাসিনা যে কাজটি করছেন আপনারা চিন্তাই করতে পারবেন না। গত পরশু আমার লেখা দেখেন, আজাদ ইতিহাসে যে লেখা, জনি কণ্ঠে আছে, গতকাল পূর্বদেশে আছে। গত বছরের দুর্বাসে একটা তালিকা তৈরি করেছে। কি তালিকা? যারা গৃহহীন, ভূমিহীন 8,85,622 জনকে চিহ্নিত করা হয়েছে তাদের কোনো ভূমি নেই, তাদের কোনো গৃহ নেই। 1972 সালে বঙ্গবন্ধু যদি ফিরে এসেছেন 10 জানুয়ারি, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু বলেছিলেন লক্ষ লক্ষ মানুষ গৃহহারা, লক্ষ লক্ষ যুবক কর্মহারা, যদি আমি এই যুবকদের কর্ম দিতে না পারি, এই গৃহহীন মানুষদের গৃহ দিতে পারি, তার স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। 1972 সালের 7 জুন স্বাধীন বাংলাদেশের প্রথম আওয়ামী লীগের কাউন্সিলর বঙ্গবন্ধু বলেছিলেন আমি কিন্তু ক্ষমতা রাজনীতি করিনি, এটা আওয়ামী লীগের সরকার নয়, এটি হচ্ছে বাংলাদেশ 7.5 কোটি মানুষ সরকার। আওয়ামী লীগ এই ক্ষমতার জন্য কখনো রাজনীতি করে নাই, এবং কিভাবে কাজ করতে হবে বঙ্গবন্ধুর নির্দেশ হিসেবে দিয়েছিলেন। সেই নির্দেশের আলোকে দেখো বঙ্গবন্ধু 1972 সালের 20 ফেব্রুয়ারি উনি নোয়াখালী চরপড়া গাছা অঞ্চলে পরিদর্শনে গিয়েছেন। সেখানে কি উনি ঘোষণা করেছিলেন যে বাংলাদেশে ভূমিহীন গৃহহীনদেরকে ঘর দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। উনি তো আর সে কাজটি সম্পন্ন করতে পারেননি যথার্থ অর্থে। ওনার 1975 15 আগস্ট সেই বর্বরতম ঐতিহাসিক দিনটির কারণে। তারই কোনো 97 সালে, যে 96 সালে উনি প্রধানমন্ত্রী হয়েছে, 97 সালে গিয়েছিলেন ঘূর্ণিঝড়ের পরে টেকনাফে, কুপিয়ার টেকনাফে সেন্ট মার্টিনে গিয়ে উনি যখন দেখলেন প্রচুর সংখ্যক উখিয়াবাসী অন্যান্য কক্সবাজার গিয়েছে, সেই থেকে উনি বললেন যে ওনার কার্যালয়কে আদেশ দিলেন যে একটি আশ্রয়ণ প্রকল্প তোমরা তৈরি করো। সেই আশ্রয়ণ প্রকল্প প্রথম দিক থেকে শুরু করে এই পর্যন্ত 1997 থেকে 2020 পর্যন্ত 3,20,152 জনকে ঘর দেওয়া হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে এটি যে এইবার এই গত মাসে উনি দিয়েছেন জানুয়ারি মাসে 66,189 জনকে উনি গৃহ দিয়েছে, সাথে 2 শতক জমি। এটা বিশ্বের কোথাও নজির নেই একসাথে। তারপরও দেখুন 1 লক্ষ দিবেন এই মুজিব বর্ষ উপলক্ষে, এই মাসেই আগের মাসের মধ্যে আর 1 লক্ষ দেবেন। এই পর্যন্ত বললাম যে 3,20,000 লোককে ঘর দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটা হচ্ছে উল্লাপাড়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্রামে হিজড়া 50 জন হিজড়াকে উনি ভূমি সমেত বাড়ি দিয়েছেন, এবং দিনাজপুরের সদর উপজেলায় 125 জন হিজড়াকে উনি ভূমি সমেত বাড়ি দিয়েছেন। তো হিজড়ারা বলছে আমরা এতদিন মনে করতাম আমরা মানুষ না, আমরা মানব জাতি করে কীট, যারা আমাদের দেখে বর্ষনা করে, কটূক্তি করে, ঘেন্না করে। আমাদের ব্যবসা হচ্ছে আমাদের শারীরিক ব্যবসা, ভিক্ষা ব্যবসা, আমরা জোর করে মানুষকে টাকা আদায় করি। এই ব্যবসা ছাড়া জীবনে একটি গৃহ পেয়ে, ঘর পেয়ে, একটি সেলাই মেশিন পেয়ে, আমি গবাদি পশু পালনের ব্যবস্থা করে যেটা দিয়েছে সরকার, তার চেয়ে আমার চেয়ে বড় মানবাধিকারের প্রাপ্তি আর কি করতে পারে? এটা কে বলছেন? একটা হিজড়া মহিলা বলছেন। তাহলে একটু ভেবে দেখুন, আমরা যে কথাগুলো বলি সেগুলো যদি আমার রসুলের সেই দিকে তাকায় বলি যেটা, সেটা আমরা করি না, আবার যেটা করি সেটা বলি না। সেই জন্যে দেখেন আমাদের ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, বিখ্যাত মহাকাশবিজ্ঞানী, মানে বিশ্বখ্যাত মহাকাশবিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। আপনার আমি এই গল্পটা বলে শেষ করবো, পরে এটা অসত্য ঘটনা বলে শেষ করবো। আপনার অনেক বক্তব্য শুনছেন। আব্দুল কালাম কিন্তু খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তামিলনাড়ুতে উনি যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তার পিতা মাতা তাকে ঠিকমতো খাবার দিতে পারত না।
আব্দুল কালাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পত্রিকা বিক্রি করতেন। বিশ্বযুদ্ধের কারণে চেন্নাই, যেটা মাদ্রাস ছিল, মাদ্রাস স্টেশনে, চেন্নাই স্টেশনে ট্রেন থামতো না, ট্রেন থেকে পত্রিকা ছুড়ে দেওয়া হতো। ভোর 4টার সময় আব্দুল কালাম এসে স্টেশনে গিয়ে পত্রিকাগুলি কুড়িয়ে নিয়ে 4টা থেকে 5টা পর্যন্ত পত্রিকায় দোকানে দোকানে বিলি করতেন, মাস শেষে বিল নিয়ে যেতেন। 5টা থেকে 6টা পর্যন্ত আব্দুল কালাম, যেহেতু পয়সা ছিল না, এক গৃহ শিক্ষকের বাসায় যেতেন, তিনি অঙ্ক শেখাতেন। এই 5 জন শিক্ষার্থীকে শিক্ষক বিনামূল্যে অঙ্ক শেখাতেন, তার মধ্যে আব্দুল কালাম ছিলেন একজন। সেই 5টা থেকে 6টা পর্যন্ত যখন অঙ্ক করে ঘরে পড়াশোনা করে ঘরে ফিরে যেতেন, পুরো শহর ঘুরে ক্লান্ত আব্দুল কালাম মায়ের পাশে খাবারের জন্য বসতেন, সকালে নাস্তা। তো আব্দুল কালাম বরাদ্দ ছিল মাত্র 2টি রুটি। মায়ের পাশে বসতেন, আব্দুল কালাম হাতটা দিতেন, মায়েরটা রুটি দিত। ওটা আব্দুল কালাম খেয়ে আবার হাতটা পাত, 3টি রুটিতে খেয়ে ওটা তার কিছু হচ্ছে না, খিদে মিটছে না, আবার হাত পাততেন। তো মা কি করতেন, মায়ের জন্য যে 2টি ছিল বরাদ্দ, তার থেকে সে 2টো মায়ের দিয়ে দিতেন, তারপরে কালাম হাত পেতে বসে থাকতেন। যখন মা ছেলেকে তার খিদে নিবারণের জন্য সামান্য রুটি দিতে পারছেন না, সে মা নিজের ব্যর্থ জীবনকে ধারণ করার জন্য অত্যন্ত গোপনে মুখে কাপড় ঢেকে অজরে কাঁদতে যেন কালাম শুনতে না পায়। একসময় কালাম তো হাত পেতে বসে আছে, মা কাঁদছেন, আবার যেন শুনতে না পায় কালাম সে অবস্থায়। এসে বড় ভাই দেখলো এই দৃশ্য, তো কালাম বেরিয়ে বললো, কালাম তুই যে সময় রেখে যাচ্ছিস, তুই কি জানিস দুপুরে রান্না না হওয়া পর্যন্ত মা উপোস করে থাকবেন? সেদিন থেকে কালাম বুঝতে পারছিলেন জীবনের আসল সত্যটা কি। সেদিন থেকে আব্দুল কালাম আর রাতে ঘুমোতেন না, আকাশের নক্ষত্র খুঁজে খুঁজে উনি এই যে মহাকাশ বিজ্ঞানী হওয়ার উনি স্বপ্নকে বিশ্বনন্দিত করেছেন, বিশ্বখ্যাত হয়েছেন। ভারতের প্রথম না দ্বিতীয় যে মুসলিম রাষ্ট্রপতি, এটা অকল্পনীয় বিষয় ছিল। এই যে আব্দুল কালাম বলতেন, ড্রিম ইজ নট হোয়াট উই সি স্লিপ, ড্রিম ইজ দ্যাট থিং দ্যাট ডাজন্ট লেট আস স্লিপ। আমরা ঘুমিয়ে যা স্বপ্ন থেকে, সেটা স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে ওইটি যেটা আমাদের ঘুমোতে দেয় না। যেমন না ঘুমানোর স্বপ্ন দেখবো নাকি ঘুমানোর স্বপ্ন দেখবো, এটা নিতান্ত ব্যক্তিগত বিষয়। তো বক্তব্য শেষ করছি এই বলেই, দেখুন আমরা যা কিছু করছি এটা অত্যন্ত সামান্য। এবং আজকে আমার নাসিব ভাই বলেছেন, মোহাম্মদ সাহেব বলেছেন যে আল্লাহ আমাদের কি রহমত করছেন। দেখুন, আল্লাহ বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা স্রষ্টা আমাদের দেশের রহমত করেছেন। বাংলাদেশের মানুষ গ্রামের যে কোনো মাছ কি আমরা মাছ করছি, স্প্রে মারছি, কত কিছু, কত সাবধানতা অবলম্বন করছি। এবং সেই করোনার উপরে প্রচুর লেখালেখি আমার হয়েছে। প্রথম লেখা শুরু হচ্ছে আজাদি পত্রিকার মালিক ভাইয়ের সাথে একসাথে আমরা প্রোগ্রাম করে সেদিন থেকে লেখালেখি শুরু করেছি, করোনাকে করবো জয়। তা আজকে করোনা আমরা জয় করতে পেরেছি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছে যেটি করোনাকে শুধু জয় করেনি, ভ্যাকসিন সংগ্রহতে আমরা প্রথম হয়েছি। বিশ্বে অনেক উন্নত দেশে এখনো পর্যন্ত ভ্যাকসিন তারা সংগ্রহ করতে পারেনি, আজকে আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। নাসিম যেটা যথার্থ বলেছে যে বিশেষ স্রষ্টা রহমত না থাকলে, এটা বলছে ইমিউনিটি। এখন যে ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিনটা কি, সেটা আপনার প্রতিরোধ ক্ষমতা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে আর একটা ঢুকিয়ে দিচ্ছে, করোনা ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে। এটা যে করোনা ভাইরাস, এটা প্যান্ডেমিক ভাইরাস এই জন্য, কারণ এটাকে ঢুকিয়ে দেওয়া মানে এটাকে আপনি প্রতিরোধ করতে পারছেন, আর যেটা এটা আপনার ভিতরে ঢুকে গেছে। এই প্রতিরোধ ক্ষমতা আমাদের ইমিউনিটি বলি, সেটাকেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে। এবং সেটা দিয়ে আপনি আমাদের গ্রামের লোকজন, এটা খাওয়া মানুষ সারাদিন পরিশ্রম করছে, আরে তার কি ভ্যাকসিনের দরকার, তার করোনা হচ্ছে কি হবে না চলে, কেন তার যে প্রতিরোধ ক্ষমতা এত বেশি, আমাদের বাচ্চারা এত বেশি শক্তিশালী মাশাআল্লাহ। এই যে শ্রমিক যারা ইট ভাঙছে, পাথর ভাঙছে, কাজ করছে, তাদের কি কোনো করোনা স্পর্শ করছে না। তারা মাছ, আমি কাটলি বাড়ি, আমার বাড়ি কাটলি, আমার গলিতে ঢুকলে দেখি শত ছেলে মেয়ে সব রাস্তায় একেবারে কোনো মাছ ছাড়া কিছুটা করছে। আমি বলছি না এটা ভালো করছে, এটা অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সচেতন হতে হবে। আমাদের কোন সময় কি, কোন কারণে
এই জামরা বা প্যান্ডেমিক যেটা COVID-19 বলছে সেটা ঢুকে যাচ্ছে, সেটা আমরা কেউ জানি না। তবু আমরা আশা করব আমরা প্রত্যেকে সচেতন হব। মানবাধিকার যে বিষয়টি আগেই বলেছেন, পরিবেশের বিষয়টি রয়ে গেছে। দেখুন, আপনারা আর কিছু মনে করবেন না, নামটা যদি ইংলিশে দিয়েছেন এটার কারণটা কি? আজকে ভাষার মাস, আমি সেজন্য আমার বক্তব্যে বলেছি এটি জাতীয় পরিবেশ ও মানবাধিকার ফাউন্ডেশন। আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে আপনারা অবশ্যই নামটা দেবেন, যদি বাংলা নাম হয় ব্র্যাকেটের মধ্যে ইংরেজি নামটা দিতে পারেন, কারণ এটা ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্সের জন্য আপনার প্রয়োজন, সেটা আমরা অস্বীকার করার উপায় নেই। দেখুন, আমাদের এই ভাষাবিজ্ঞানী আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি বলছেন বাংলা ভাষাকে নিয়ে কেউ সন্দীপের আমাদের আব্দুল হাকিম ও কার আগে যে জন বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেই জন্য তার জন্ম নির্ণয়বাণী। এটা চার গায়া ভাষা এমন চলিত ভাষার মিশ্রণ। আজ থেকে যেটা 1400 বছর আগের লেখা, মানে 400 বছর আগের লেখা, যে বলছেন যে জন বঙ্গে জন্মে বাংলা ভাষা জানে না, সে কার জন্ম আমি নির্ণয় জানি, আমি জানি না সে কার জন্ম। অর্থাৎ মাতৃভাষা দেখুন হব্বল ওয়াতান উম্মুল কোরআন, আমাদের পবিত্র কোরআন বলা আছে যে তুমি ওয়াতানকে দেশপ্রেমিক হও, দেশকে ভালোবাসো, মাতৃভাষাকে ভালোবাসো। মাতৃভাষাকে ধারণ করার জন্য আমাদের রাসূল পাকের বহু হাদিস আছে। এই মাতৃভাষাকে আমরা ধারণ করে সেটাকে যদি মাধ্যম আমাদের এই পরিবেশ সম্পর্কে, আপনারা দেখুন এই পরিবেশ, এখানে যে আমি আজকের পরিবেশ নিয়ে 2 ঘন্টা কথা বলি, কোনো কাজ মানে পারেন না, সবাই এত ম্যাচিওর, আমার যে এত বেশি জানেন পরিবেশ সম্পর্কে বলার দরকার নেই। আপনারা যে কাজটা করতে পারেন, আমি আপনাদেরকে বিনিয়োগের সাথে অনুরোধ করবো। আমাদের এখানে হাসনিও আছে, তারা সিটি কর্পোরেট স্কুলগুলোতে শুরু করেছিলাম আমি এটা, বিশেষ করে কবির সরকারের অধীনে আমার মহিউদ্দিন ভাই যখন ছিল, আমি তাকে সোনার চাবি এনে দিয়েছিলাম কবি থেকে। তাদের প্রথম কাজ ছিল এই পরিবেশ। দেখুন, আজকের প্রত্যেকটা টেলিভিশন, ইন্টারন্যাশনাল সঙ্গে দেখেন টেলিভিশনে, CNN থেকে সেগুলো BBC থেকে সব বলছে যে পরিবেশ এনভায়রনমেন্ট মোস্ট ডেঞ্জারাস, মাচ মোর ডেঞ্জারাস দেন প্যান্ডেমিক। অর্থাৎ মহামারীর চেয়ে পরিবেশ অনেক বেশি ভয়ঙ্কর। আজকে মহামারী আমরা ভ্যাকসিন দিচ্ছি, কোনো না কোনো সামনে থেকে উত্তরণ ঘটাবো। পৃথিবীতে বহু লক্ষ লক্ষ লোক মারা গেছে, এরকম প্যান্ডেমিক হয়েছে, এই বার্ড ফ্লু হয়েছে, আমাদের কলেরা ছিল আগে, যক্ষা ছিল আগে, অনেক কিছু হয়েছে, কিন্তু এগুলো এককালে আমাদের সমাপ্তি করবে ইনশাআল্লাহ। প্রশ্নটা হচ্ছে যে পরিবেশ, আজকে পরিবেশ দুটো, সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। আমরা যদি এই পরিবেশকে যত্ন না করি, আপনি দেখেন আমাদের বাংলাদেশ আগামী 30 বছরের মধ্যে আদৌ এই দেশটি থাকবে কিনা আমরা জানি না। কারণ হিমালয়ের যে বরফ গলা শুরু হয়ে গেছে, ওয়ার্মিং, যেটা আমরা বলি বৈশ্বিক উষ্ণতা। আজকে দেখুন গ্রিনল্যান্ডের যেখানে শত শত বছর পাহাড় জমে গেছে, পর্বতমালা, বরফের পর্বতমালা, সেই বরফের পর্বতমালাগুলো কি হচ্ছে, গলে যাচ্ছে। গলে কোথায় যাচ্ছে? কিন্তু যে নদীতে কখনো কেউ কোনো চিন্তাই করতে পারে সেখানে পানি দেখা যাবে, এবং সেই নদীতে বরফগুলো গলে গেলে ভেঙে ভেঙে সেখানে মাঝখান দিয়ে স্টিমার চলাচল করছে। আমাদের দেশে আমরা যে ডেল্টা জোন, আমরা যে বদ্বীপ, হিমালয় থেকে বরফ গেলে সোজা কোথায় আসবে? ইন্ডিয়া সাগরে, আমাদের বঙ্গোপসাগর। সেই যদি বঙ্গোপসাগরে যদি 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার এখন যেটা আছে সমুদ্রের উচ্চতা বেড়ে যায়, তাহলে আমরা যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছবো, আদৌ আমরা বাংলাদেশ আমাকে এই ভূমিতে কি থাকবে কিনা সেটাও আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে পরিবেশকে যদি আমরা সত্যিকার ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে ভালো না বাসলে প্রকৃতি পরিবেশ আমাদের অবশ্যই প্রতিশোধ নেবেই। এবং এই প্রতিশোধের ভাষা কিন্তু একেবারে ভিন্নতর ভাষা, এটা প্যান্ডেমিক নয়, প্যান্ডেমিক চেয়ে আরো অনেক বেশি কঠিন ভাষা। অতএব আসুন আমরা জেনারা, আমি এত কথা বাড়াচ্ছি না, যেহেতু এটাকে একটা ফোকাস করা হচ্ছে পরিবেশটাকে এবং পরিবেশের মানবাধিকার। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এই যে পরিবেশের মানবাধিকার বিশাল সম্পর্ক, ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এবং আমি যদি আমার ঘরটাকে পরিষ্কার করি সামাজিকভাবে, প্রাকৃতিকভাবে, দুটোই প্রাকৃতিক বিষয়গুলোকে ধারণ করে পরিবেশটাকে ধারণ করে, যদি এই যে মাদকের বলা হচ্ছে, দেখুন আজকে একটা আপনারা দেখেছেন ঐশী নামে একটা মেয়ে, তার বাবা মাকে সে হত্যা করেছে। কারণটা কি? মাদক তো কিছু না, মাদক তো হচ্ছে এক ধরনের কতগুলো নেশা।
এটা হ্যালোসিনেশন তৈরি করে, মগজের মধ্যে মাথার মধ্যে এক ধরনের এমন অবস্থা সৃষ্টি করে, হ্যালোসিনেশন বলা এটাকে। তখন ওই যে মাদক সেবী তার কাছে মনে হবে না যে তার বাবা, মনে হবে একটা হিংস্র পশু, তাকে সেই মুহূর্তে তাকে মেরে ফেলবে, অতএব তাকে এই হিংস্র পশুকে মারতে হবে। এটা হ্যালোসিনেশন বলা হয়। ঠিক এখন মাদক বাংলাদেশে থেকে প্রতিদিন, আজকে আমি টেলিভিশন দেখার পর আমার এত কষ্ট হয়েছে। সকালবেলা আমি ছিলাম রেজল ভাই মেমর সাহেব, ওনার আমার নেতা ছিলেন চট্টগ্রাম কলেজে, ওনার ইশতেহারটা আমি নিজে রচনা করেছি। ইশতেহারটা আজকে ইসলামিক বক্তব্যে বলেছি আমি কি ইশতেহার করেছি, 37টা পয়েন্ট কেন দিয়েছে, সেখানে কোনো প্রতিশ্রুতির কথা বলিনি আমি। এবং কেন প্রতিশ্রুতি বলবো? কারণ প্রতিশ্রুতি দিতে আমরা এত বেশি বিরক্ত হয়েছি, প্রতিদিন কথা বলছি কিন্তু কাজ কিছু করছি না। প্রতিশ্রুতিবিহীন ইশতেহার না হলে কেউ কখনো মঙ্গল হলে কাজ করতে পারে না। আমিও বলছি আমরা প্রতিশ্রুতি দেবো না, আমরা যা পারবো তাই করবো, এবং যতটুকু পারবো ততটুকুই করবো, প্রত্যেক অবস্থান থেকে আমরা শুরু করবো। তো আমি এই কথাটুকু অনেকক্ষণ বলছি, এগুলো দীর্ঘ বক্তব্যের বিষয়, অনেকক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন। আমি আর বক্তব্য না বাড়িয়ে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আর প্রতিষ্ঠানে যারা যুক্ত আছেন তারা যে মহৎ কর্মযোগ্যগুলো করছেন, স্রষ্টার কাছে প্রার্থনা করছি স্রষ্টার জন্য এই মহৎ কর্মযোগ্যগুলোকে উনি গ্রহণ করেন, কবুল করেন, এবং ওনাদের সকলে যারা যুক্ত আছেন, যারা এগুলো দান করেছেন, তারা যেন তার অনুগ্রহ পেয়ে থাকেন, স্রষ্টার অনুগ্রহ পেয়ে যেন তারা ধন্য হন, আমরা যেন সেকে গ্রহণ করতে পারি। বাংলাদেশ, বিশ্ব সকলে যেন আমরা এই মানবিকতা আর মনুষ্যত্বকে আরো শানিত করে এই জীবনকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে একসাথে নিয়ে আমরা এগোতে পারি, সে বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে বলার সুযোগ দানের জন্য আবারও সংগঠকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসির ভাই আসলে এখন চমৎকার মানুষ, অনেক দিনের বন্ধু, যদি আমার অগ্রজ প্রতিম, কিন্তু উনি না বললে বলার সঙ্গে সঙ্গে আমি না করতে পারি। কিন্তু আজকে সকাল থেকে আমার 4টি প্রোগ্রাম ছিল, রেজল ভাইকে বলেছিলাম যে আমি, উনি ফোন করেছেন ঢাকা থেকে,